ট্রিগোনোমেট্রির আজ আমরা বেসিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজ ট্রিগোনোমেট্রির যত ধরনের বেসিক রুলসগুলো রয়েছে সেগুলো কিভাবে আসলো, সেগুলো কিভাবে তৈরি হলো, সেগুলো আমরা দেখব। পাশাপাশি এই রুলসগুলোকে মনে রাখার উত্তম প্রচেষ্টা আমরা আজকের ক্লাসে করব। তো দেখো, ট্রিগোনোমেট্রি ম্যাক্সিমামটা দাঁড়িয়ে রয়েছে রাইট অ্যাঙ্গেলের উপরে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপরে। অর্থাৎ যার একটা কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এক কথায় আমরা বাংলাতে বলতে পারি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, ওকে। দেখো, যার একটা কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে, এবং বাকি দুটো কোণ বাকি 90 ডিগ্রি হবে। আমরা জানি ত্রিভুজের টোটাল কোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি আমার 90 ডিগ্রি হয়ে যায়, মানে এই কোণটা যেহেতু আমার 90 ডিগ্রি হয়ে গেছে, সেহেতু আমার বাকি দুটো কোণ, অর্থাৎ এই কোণটা আর এইদিকে থিটা কোণটা, এই দুটো কোণ কত হবে? এই দুটো কোণের যোগ কিন্তু আমার কত হয়ে যাবে? 90 ডিগ্রি চলে আসবে। ওকে, চলো। এই যে 90 ডিগ্রির কম যে কোণ দুটো তৈরি হচ্ছে, এদেরকে কি কোণ বলা হয়? অ্যাকুট কোণ বলা হয়, অ্যাকুট অ্যাঙ্গেল। 90 ডিগ্রির যদি কম কোনো অ্যাঙ্গেল হয় তাহলে সেটাকে আমরা কি বলি? অ্যাকুয়েট অ্যাঙ্গেল কিন্তু বলে থাকি। ওকে, চলো এইবার আমরা দেখব এই যে সমকোণী ত্রিভুজের কোণটাকে, কোন বাহুটাকে কি বলা হয়। ঠিক আছে, প্রথমে জেনে রাখো এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা রয়েছে, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে সোজাসুজি সামনের দিকে যেটা থাকবে সেটাকে আমরা বলবো হাইপোথেনাস, বা আমরা যেটাকে বলি কর্ণ বা অতিভুজ। ওকে, এরপর চলে আসো থিটা যে অ্যাঙ্গেলটা থাকবে, থিটার কোণ থেকে ঠিক তার বিপরীত দিকে যেটা থাকবে সেটাকে আমরা বলবো পারপেন্ডিকুলার বা লম্ব। পারপেন্ডিকুলার বা লম্ব। ওকে, আর বাকি যেটা পড়ে থাকলো, অর্থাৎ এই থিটা কোণের সাথে যেটা লাগানো থাকবে সেটাকে আমরা বলবো বেস বা ভূমি। ওকে, মাথায় রেখো এইভাবেই রয়েছে, এর মানেই যে এটা আমার লম্ব হয়ে যাবে, এটা ভূমি হয়ে যাবে, এটা কিন্তু না। থিটার ঠিক সোজাসুজি, থিটা কোণের ঠিক সোজাসুজি যেটা হবে সেটাকে আমরা বলবো লম্ব। আর আমাদের যেটা সমকোণ রয়েছে সেই সমকোণের সোজাসুজি যেটা থাকবে সেটাকে বলবো আমরা হাইপোথেনিয়াস বা কর্ণ বা অতিভুজ কিন্তু আমরা বলবো। ওকে, যেমন দেখো, যদি আমরা বলি যে এটা আমাদের 90 ডিগ্রি, থিটা যদি আমার 48 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান কত? দেখো, আমরা প্রথমেই পেলাম যে ত্রিভুজের তিনটে কোণের মান কত? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে এই যে আমাদের একটা কোণ সমকোণ, এটা বাদ দিলে পড়ে থাকবে কত? 90 ডিগ্রি পড়ে থাকবে। এর মধ্যে একটা কোণ যদি আমার 48 ডিগ্রি হয়ে যায়, তাহলে আর একটা কোণ কত যদি আমরা দেখি, তাহলে কত উত্তর পাবো? 42 ডিগ্রি। এই যে সিম্পল কোশ্চেন, এই সিম্পল কোশ্চেন কিন্তু এসএসসি জিডি, তারপরে তোমার রাজ্যের যে কনস্টেবল পরীক্ষা, এক কথায় ডিফেন্সের যে এক্সামগুলো হয় সেখানে কিন্তু এই সিম্পল কোশ্চেনই আসে। ওকে, চলো। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম এখানে বেস কাকে বলে, হাইপোথেনিয়াস কাকে বলে, পারপেন্ডিকুলার কাকে বলে, অর্থাৎ ভূমি কাকে বলে, অতিভুজ কাকে বলে, লম্ব কাকে বলে, আমরা পেলাম। আর এই সমকোণী ত্রিভুজের মাথায় রাখতে হবে এই যে অতিভুজের যে বাহুটা বা কর্ণটা, এটা কিন্তু সব থেকে বড় বাহু। এটা কিন্তু বড় বাহু হয়। ওকে, এটা কিন্তু সব থেকে বড় বাহু হয়। ওকে, চলো, তাহলে আমরা পেয়ে গেলাম। এইবার চলে আসো, আমি যেটা এখনই বলছিলাম, যদি আমাদের এইরকম একটা সমকোণী ত্রিভুজ থাকে, সাপোজ ধরে নাও এইরকম একটা সমকোণী ত্রিভুজ থাকে যার এই কোণটা 90 ডিগ্রি, এটা আমার থিটা, এটা আমার থিটা।
তাহলে এখানে লম্ব কোনটা হবে? দেখো, প্রথম কথা আমি কি বলেছিলাম, 90 ডিগ্রি থেকে সোজা করে যে অ্যাঙ্গেলটা আমরা করব সেটাকে আমরা কি বলবো? সেটাকে কিন্তু আমরা বলবো হাইপোথেনিয়াস বা অতিভুজ। অর্থাৎ এটা আমার হয়ে যাবে অতিভুজ, যেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি। ওকে, চলো। আর থিটা কোণের ঠিক সামনে, থিটা কোণের ঠিক সামনে, এইটা থিটা কোণ, এই থিটা কোণের ঠিক সামনে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো পারপেন্ডিকুলার বা লম্ব। ওকে, আর থিটা কোণের সাথে যে অ্যাঙ্গেলটা থাকবে, যে বাহুটা থাকবে, সেটাকে আমরা কি বলবো? বেস। ওকে, তাহলে ব্যাপারটা বোঝা গেল। আমরা বেস কাকে বলবো, লম্ব কাকে বলবো, ভূমি কাকে বলবো, এই বিষয়টা ক্লিয়ার। এটা নিয়ে কিন্তু প্রচুর মিসকনসেপ্ট রয়েছে, সেই জন্য আমি এটাকে ক্লিয়ার করে দিলাম। ওকে, চলো এবার চলে আসো, আমরা যদি দেখি বেসিক যে অর্থ, সেই বেসিক জায়গাটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে না, পিথাগোরাসের থিওরি, এই ত্রিভুজ সংক্রান্ত একটা থিওরি ছিল পিথাগোরাসের। সো পিথাগোরাসের যদি আমরা থিওরিটা দেখি, তাহলে আমাদের কনসেপ্টটা আরো বেশি বিল্ড আপ হবে। চলো দেখে নিই পিথাগোরাসের থিওরি কি ছিল। দেখো, পিথাগোরাসের থিওরিতে আমরা পেয়েছিলাম কি? অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? আমরা একটু আগেই পেয়েছি এইচ মানে হচ্ছে আমার অতিভুজ, অতিভুজ। পি সমান সমান আমরা পেয়েছি পারপেন্ডিকুলার বা লম্ব, আর বি সমান সমান পেয়েছি কি? বি সমান সমান পেয়েছি আমরা বেস বা ভূমি। তাহলে আমরা বলতে পারি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, চলো এবার যদি আমরা দেখি এখান থেকে যদি আমরা পি স্কোয়ার বের করার চেষ্টা করি, তাহলে কি দাঁড়াবে? প্রথম যে কনসেপ্টটা দেখো, পি স্কোয়ার যদি আমি বের করার চেষ্টা করি, তাহলে কি হবে? এইচ স্কোয়ার এই পাশে থাকবে, এইটা প্লাস ছিল, ও পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস বি স্কোয়ার। এটাকে আমরা কি লিখতে পারি? পি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু আমরা লিখতে পারি। ওকে, ঠিক একই রকম ভাবে দেখো, আমি এখান থেকে কি করতে পারি? আমি যদি এখান থেকে বির মান বের করতে চাই, কার মান বের করতে চাই? বির মান যদি আমি বের করতে চাই, তাহলে বি, বি কি হবে? বিটা আমি এপাশে নিয়ে আসলাম, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমি কি দিতে পারি? দেখো, এইচ স্কোয়ার তো ওই পাশে থেকেই যাবে, তাহলে আমি এখানে এইচ স্কোয়ার দিয়ে দিলাম, আর এই পিটা ও পাশে গেলে কি হবে? মাইনাস পি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে বি ইজ ইকুয়াল টু কি আসছে? স্কোয়ারের জন্য এর পাশে স্কোয়ার রুট হয়ে যাবে, তাহলে আমার এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিন্তু হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এখান থেকে দেখো আমরা দুটো জিনিস পেয়ে গেলাম। সেটা হচ্ছে, যদি কোনো ত্রিভুজের দুটো মান দেয়া থাকে, সাপোজ ধরো এরকম একটা ত্রিভুজ রয়েছে, এর যদি এটা এবং এটার মান দেয়া থাকে, অথবা এটা এবং এটার মান দেয়া থাকে, যে কোনো দুটোর মান দেয়া থাকলে আমরা আর একটা মান কিন্তু সহজে এই সূত্র দিয়ে বের করে নিতে পারবো। ঠিক আছে, তো চলো আমি একটা কোশ্চেন দিচ্ছি, দেখো। সাপোজ ধরো এটা রয়েছে, যার এই কোণ, এটার মান হচ্ছে 3, এটার মান হচ্ছে 4, আর এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এটা হচ্ছে আমার থিটা। তাহলে এখান থেকে আমরা এর মান বের করতে পারবো। দেখো একবার দেখে নাও কিভাবে আমরা বের করব। আমাদের সূত্র কি ছিল? সূত্র ছিল হচ্ছে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? আমরা এখান থেকে লিখতে পারি কি? এইচ ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? চলো, এইচ আমার চেয়েছে, এটা আমার এইচ, কারণ 90 ডিগ্রির পুরোপুরি সোজা যেটা, সেটা হচ্ছে আমার কি? এইচ হয়ে যাবে, তাই না? তো এইচ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো এখান থেকে?
দেখো রুট ওভার পি, পি মান কত দেয়া আছে, এটা সমান সমান পারপেন্ডিকুলার, অর্থাৎ 3, 3-এর মাথায় স্কোয়ার প্লাস 4, 4-এর মাথায় স্কোয়ার। তাহলে 3-এর মাথায় স্কোয়ার মানে 3 তিরিকে 9, আর 4-এর মাথায় স্কোয়ার মানে হচ্ছে 16, অর্থাৎ রুট ওভার 25, যার থেকে বেরোবে কত, শুধুমাত্র 5 কিন্তু এখান থেকে বেরোবে, অর্থাৎ 5 হয়ে যাবে আমার এই এইচ এর মান। এটার মান কত হয়ে যাবে, এইচ এর মান ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। ওকে, চলো, তাহলে এই ছিল আমাদের পিথাগোরাসের থিওরি। আমরা যদি আর একটু দেখে নিই, তাহলে দেখো এখানে আমি কি পেলাম, এখানে আমি পেলাম 3, 4 এবং 5 একটা ডিজিটস, যেটা কিনা সম্পূর্ণরূপে পিথাগোরাসের যে থিওরি রয়েছে সেটাকে কি করছে, মেনে চলছে। ওকে, চলো আর একটা কোশ্চেন দিচ্ছি তোমাদের, একটু দেখে নাও। দেখো এখানে আমি একটা ত্রিভুজ নিয়ে নিলাম, যার এটার মান দিয়ে দিলাম 12, এটার মান দিয়ে দিলাম কত, এটার মান 13, এটার মান 12, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এটা হচ্ছে আমার থিটা। তাহলে আমার কার মান বের করতে বলেছে, এটা হয়ে যাচ্ছে পারপেন্ডিকুলার, এটা হয়ে যাচ্ছে পি, এটা হয়ে যাচ্ছে এইচ, তাহলে এটা আমার কি, বেস, বেস বের করতে বলেছে। তাহলে বেস স্কোয়ার ইজ ইকুয়াল টু কি ছিল, বেস স্কোয়ার ইজ ইকুয়াল টু ছিল আমার পি স্কোয়ার, বেস স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা যদি দেখি একটুখানি দেখে নাও, আমাদের সূত্র কি ছিল, এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে দেখো আমার এখান থেকে বি এর মান যদি আমরা বের করতে চাই, বি স্কোয়ার সমান সমান কি থাকবে, পি স্কোয়ার মাইনাস এইচ, অ্যাকচুয়ালি পিটা এরকম থাকবে না, এইচটা তো আমার এই পাশেই থাকবে না, এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, অর্থাৎ বি সমান সমান রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, তাই তো? তাহলে দেখো এইচ স্কোয়ার আমার এখানে কত আসছে, এইচ কত, 13, রুট ওভার 13-র মাথায় স্কোয়ার মাইনাস পি কত, 12, 12-র মাথায় স্কোয়ার। তাহলে 13 কত আসছে 169, বিয়োগ 12 কত আসছে 144, এখান থেকে বিয়োগ করলে আমার কত আসবে 25, অর্থাৎ এক্ষেত্রেও আমার কত আসবে 5 আসবে, অর্থাৎ বির মানটা আমার কত চলে আসবে, 5 চলে আসবে। তাহলে দেখো এখান থেকেও আমি কি পেলাম না, 5, 12 আর 13, এই ডিজিটটা পেলাম, যেটা কিনা সম্পূর্ণরূপে পিথাগোরাসের যে থিওরি রয়েছে সেটাকে কি করছে, মেনে চলছে, সেটাকে কি করছে, সম্পূর্ণরূপে মেনে চলছে। আগেরটাই কি পেয়েছিলাম, আগেরটাই পেয়েছিলাম 3, 4, 5, আর এটার ক্ষেত্রে কি পেলাম, 5, 12 এবং 13 পেয়েছি, তাই না? তো এই দুটো জিনিস দেখো প্রত্যেকটা কিন্তু আমাদের কি রয়েছে, পুরো পূর্ণ সংখ্যা, তাই না, ইন্টিজার্স, পুরো পূর্ণ সংখ্যা রয়েছে, ইন্টিজার্স, তাই না? তো এগুলোকে কি বলা হয় জানো, এগুলোকে বলা হয় পিথাগোরাস ট্রিপিলেটস, এগুলোকে কি বলা হয়, পিথাগোরাসের ট্রিপিলেটস বলা হয়ে থাকে। ব্যাপারটা কি, যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে দেখো এই যে 3টে ডিজিট, এইরকম অনেক ডিজিট রয়েছে যারা কিনা সম্পূর্ণরূপে পিথাগোরাসের যে থিওরি সেটা কিন্তু মেনটেন করে চলে, মানে এই যে অতিভুজ, লম্ব এবং ভূমি এর মানকে মডিফাই করে। হ্যাঁ, চলো এবার আমরা একটু পিথাগোরাস ট্রিপিলেট সম্পর্কে একটু আলোচনা করে নেব। ট্রিপিলেটস সম্পর্কে যদি আমরা দেখি, বিষয়টা কি না, আমরা যে ত্রিভুজটা পাচ্ছি, এই ত্রিভুজের মান সম্পূর্ণরূপে মডিফাই করবে, যেমন আমরা পেয়েছিলাম কত, 3, 4 এবং 5, তাই না? তারপর আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম 5, 12 এবং 13, ঠিক আছে? এগুলোকে আমরা কি বলবো, পিথাগোরাসের ট্রিপিলেটস। যদি আমরা এর ডেফিনেশনে চলে যাই যে এর ডেফিনেশন কি, তাহলে দেখো এ পিথাগোরাস ট্রিপিলেটস, পিথাগোরাস ট্রিপিলেটস আমি সংক্ষেপে লিখলাম, পিথাগোরাস ট্রিপিলেটস ইজ এ সেট অফ পজিটিভ ইন্টিজার্স, আমরা বলেছিলাম পূর্ণ সংখ্যা,
হ্যাঁ, পজিটিভ ইন্টিজার্স a, b and c, okay, that fits the rule. কি রুল ছিল দেখো, h স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস বি স্কয়ার। তো দেখো আমি যদি এখানে দেখি তাহলে আমরা কি পাবো, 5, 5-এর স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 4, 3-এর স্কয়ার প্লাস কত, 4-এর স্কয়ার, তাই না? তাহলে 5 এখানে 25 আসছে, 3 3-কে 9 আর 4 4-এ 16। তাহলে আমার সম্পূর্ণরূপে এই পিথাগোরাসের থিওরিকে কি করছে, মেনে চলছে এই নাম্বারগুলো বা এই সংখ্যাগুলোকে। তো এটাকেই আমরা বলবো কি, পিথাগোরাস টিপিলেটস। এগুলোকেই আমরা কি বলবো, পিথাগোরাস টিপিলেটস কিন্তু আমরা বলবো। তো দেখো এই ধরনের বেশ কিছু পিথাগোরাস ইম্পর্টেন্ট টিপিলেটস রয়েছে, যেগুলো আমাদেরকে ভীষণভাবে সাহায্য করে কিসের জন্য না, দ্রুত ক্যালকুলেশন করার জন্য। অ্যাকচুয়ালি দেখো এগুলো আমি দিচ্ছি এই কারণে যাতে তোমরা মুখস্থ করে নিতে পারো। কারণ কি, কারণ একটাই, পরীক্ষার সময় এই এই সূত্র দিয়ে তোমরা বের করে নিতে পারবে, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। এই সূত্র দিয়ে কিন্তু তোমরা পিথাগোরাসের যে টিপিলেটস রয়েছে সেটা কিন্তু তোমরা বের করে নিতে পারবে, সেটা কোনো সমস্যা নেই, বা পিথাগোরাসের যে মান রয়েছে সেটা বের করে নিতে পারবে। কিন্তু যদি আমাদেরকে 41 সেকেন্ডের মধ্যে ম্যাথ নামাতে হয়, তাহলে এই যে ইনফরমেশনগুলো আমি দিচ্ছি সেগুলো কিন্তু তোমাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে। দেখো আমি বেশ কিছু দিয়েছি এখানে তুলে, যেগুলো বারবার পরীক্ষার ক্ষেত্রে আসে, ঠিক আছে? এখান থেকে 1, 2, 3, 4 এই পর্যন্ত দেখো এখন আর আসে না। এখন এর পরের থেকে, এখান থেকে কিন্তু প্রচুর প্রচুর কোশ্চেন আমরা পরীক্ষার ক্ষেত্রে পাই, ঠিক আছে? এছাড়াও কিছু টিপিলেটস রয়েছে, ধরো এখানে 65, 65, 72, 97, এটা একটা রয়েছে। পাশাপাশি যদি দেখি 20, 90, 101, ওকে, আরও একটা রয়েছে 48, তারপর তোমার 55, তারপর তোমার রয়েছে 73। এইগুলো কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো বারবার আমরা দেখেছি পরীক্ষার ক্ষেত্রে আসতে, সেগুলো কি না, এই যে এটা 28, 45, 53, 39, 80, 39, 80, 89, 48, 55, 73, এই তিনটে কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম পরীক্ষার ক্ষেত্রে দেয়। কিভাবে দেবে যদি আমরা দেখি, একটা একটা করে যদি কোশ্চেন দেখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কিভাবে করবে, এখান থেকে এর প্রয়োগটা কিভাবে করবে। কোশ্চেন 1, সাপোজ ধরে নাও এইরকম একটা রয়েছে, তো এটার এই বাহুটা হচ্ছে 24, এই বাহুটা হচ্ছে কত, 7, তাহলে এটার মান কত। দেখো আমরা পিথাগোরাসের যে সূত্র রয়েছে সেটা প্রয়োগ করে কিন্তু এটা বের করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কি করব না, আমরা এখান থেকে এইভাবে বের করবো। দেখো 7, 24 কোথায় রয়েছে, 7, 24 আমার কোথায় রয়েছে, দেখো এখানে রয়েছে আমার 7, এই যে 24, তাহলে এটা আমার কত হয়ে যাবে, এটা আমার হয়ে যাবে কিন্তু 25। কত হয়ে যাবে আমার এটা, এটা কিন্তু আমার হয়ে যাবে 25, ওকে, হলো। ঠিক যদি আমি আরো একটা কোশ্চেন দিই, দেখো আমি যদি আরো একটা কোশ্চেন দিই, সাপোজ ধরো এইটা, এটার আমি কত দিলাম, এটা দিয়ে দিলাম 37, এটা দিলাম কত, 35, তাই না? তাহলে এটা আমার বের করতে বলেছে। তো আমি চলে যাব, দেখো 35 এবং 37 রয়েছে, তাহলে আমার এটার উত্তর কত হয়ে যাবে, এটার উত্তর কিন্তু ডাইরেক্টলি আমরা বের করে নিতে পারছি, 12 হবে, ওকে। তো এইভাবে কিন্তু আমরা পিথাগোরাসের যে টিপিলেটস রয়েছে সেটার সাহায্যে, মানে এই কটা জিনিস যদি আমরা মুখস্থ করে রাখতে পারি, তাহলে আমাদের কি হবে, খুব সহজেই আমরা কি করতে পারবো, এগুলো করে নিতে পারবো। দেখো খুব বেশি কিন্তু নেই, দুটো করে রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 দুগুনি 16টা, একটা 17টা যদি আমরা দেখি, এবং এগুলো করতে করতে তোমাদের মধ্যে চলেও আসবে, তোমরা পারবেও, হ্যাঁ, এমন নয় যে এটা পারবে না, ওকে। চলো এবার দেখো,
এটার প্রয়োগের ক্ষেত্রে আমরা যদি দেখি, আরো একটা জিনিস এখান থেকে শিখে নাও যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন দেখো, এখান থেকে আরেকটা জিনিস শিখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু শিখে নাও। যেমন ধরো আমাকে দিল এটা 3 4 5, মানে আমাদের প্রথমটা, ঠিক আছে, 3 4 5। এবার যদি এদের ডবল করে দেয়, ইন্টু 2 করে দেয়, হ্যাঁ, এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোকে যদি ডবল করে দেওয়া হয়, অর্থাৎ এদের যে মানগুলো রয়েছে সেই মানগুলো ডবল হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে কত 8, এটা হয়ে যাচ্ছে কত 10, এটা হয়ে যাচ্ছে কত 6। এটাও কিন্তু আমাদের পিথাগোরাসের ট্রিপিলেটস এর মধ্যেই পড়বে। বোঝা গেল? এটাকেও কিন্তু আমরা কি বলবো, পিথাগোরাসের ট্রিপিলেটস এর মধ্যেই ফেলবো, 6 8 10। ঠিক একই রকম ভাবে আমরা যদি 3 গুণ করি, এর 3 গুণ করি, তাহলে কত আসবে 3 গুণ করলে? 3 তিরিককে 9, 12, 3 5 15। এটাও কিন্তু আমাদের পিথাগোরাসের কিসের মধ্যে পড়ে যাবে, ট্রিপিলেটস এর মধ্যে কিন্তু পড়ে যাবে। ওকে, চলো এরপর দেখো, যদি কোনো সংখ্যাকে সাপোজ ধরো 3 4 5 রয়েছে, 3 4 এবং 5 রয়েছে, এটার প্রত্যেকটাকে যদি আমি √7 দিয়ে গুণ করি, সেটাও কিন্তু আমার কিসের মধ্যে আসবে, পিথাগোরাস ট্রিপিলেটস এর মধ্যে আসবে। অর্থাৎ মানগুলো কি চলে আসবে, 7, 4√7 আর কত 5√7। এটাও কিন্তু আমাদের কিসের মধ্যে আসবে, পিথাগোরাসের ট্রিপিলেটস এর মধ্যে আসবে। ঠিক আছে, দেখো আমরা যে প্রথম ট্রিপিলেটস গুলো পেলাম, এগুলোকে বলা হয় বেসিক ট্রিপিলেটস। এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় বেসিক ট্রিপিলেটস। ঠিক আছে, এগুলোকে বলা হয় বেসিক ট্রিপিলেটস। এইগুলো থেকেও এই যে যেগুলো আসছে, এগুলো কি নতুন করে তৈরি করা হয়েছে, তো এগুলোকে বলা হয় ড্রন ট্রিপিলেটস বা তৈরি করা ট্রিপিলেটস কিন্তু তোমরা বলতে পারো। ওকে, চলে আসো, এবার আমি একটা কোশ্চেন দিচ্ছি, তোমরা একটু পড়ার চেষ্টা করো। চলো এবার তোমাদেরকে আমি একটা করতে দিই, তাহলে তোমাদের মধ্যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো দেখো, আমি যদি তোমাদেরকে এটা করতে দিই, সাপোজ ধরো এটা করতে দিলাম 45 এবং হচ্ছে কত 24, এটা বের করতে দিলাম। এখানে এটা আমাদের থিটা কোণ, আর এটা আমাদের কি, সরি এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হয়ে যাচ্ছে কত আমার থিটা অ্যাঙ্গেল। ওকে, তাহলে চলো এবার একটু বের করো। এটা যদি আমরা বের করার চেষ্টা করি, কি হবে দেখো একটু খেয়াল করে। প্রথম কথা হচ্ছে আমরা এই দুটোকে অনুপাত করে নেব, অর্থাৎ 45:24 কেন করব, দেখো এর মধ্যে কোথাও 45 বা 24 কিন্তু দেয়া নেই, আছে কি, দেখো কোথাও কিন্তু 45 বা 24 কিন্তু দেয়া নেই, এর মধ্যে কোথাও নেই 45 বা 24। তো আমরা এখানে কি করব, এই দুটোকে অনুপাত করব। দেখো তো, আমি যদি 3 দিয়ে এটাকে কাটি, তাহলে আমার কত আসবে, 3 দিয়ে কাটলে এটা আসবে 8, 3 এটা আসবে 8, এটা আসবে কত, এটা আসবে কিন্তু 15, তাই না, 15 আসবে, একটা 8 আসবে। এইবার চলে আসো, দেখো 8 এবং 15 কিন্তু আমার এখানে আছে, 8 এবং 15 আছে, তাহলে এটার মান কত হবে, তাহলে দেখো এটার মান আমার হবে 17। 8 15 এবং 17 আমি পাচ্ছি, এটা 17। এবার দেখো তো এই দুটোকে কত দিয়ে ভাগ করেছি, এই দুটোকে কত দিয়ে ভাগ করেছি, 3 দিয়ে ভাগ করেছি। তাহলে আমরা এটাকে 3 দিয়ে গুণ করব, গুণ করলে এটা কত আসবে 51, কিন্তু আমার এখানে অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এটা কত ট্রিপিলেটস আসছে, 8 15 এবং 17-র কিন্তু ট্রিপিলেটস আসছে, অর্থাৎ এইটার ট্রিপিলেটস কিন্তু এখানে আমরা পাচ্ছি। ওকে, চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব। আর একটা কোশ্চেন আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা একটু পড়ার চেষ্টা করো। সেটা হলো, সাপোজ ধরো আমি এখানে দিয়ে দিলাম, এটা ধরো নিয়ে নাও, এটা আমি দিয়ে দিলাম 12.5, এটা দিয়ে দিলাম 30। তোমাকে বের করতে হবে এটা। ওকে, 12.5 দিয়ে দিলাম, তোমাকে বের করতে হবে কোনটা, না এটা বের করতে হবে। তা দেখো আমরা প্রথম কাজ যেটা করব সেটা হচ্ছে কি, এই দুটোর রেশিও বের করা, তাই না। তাহলে এখানে আমার কত রয়েছে, 12.5:30। দেখো তো কত দিয়ে এই দুটো কাটে, আড়াই দিয়ে কাটে, তাই না।
যদি আমি দেখি তাহলে ভাগ কত দিয়ে করব, 2.5 দিয়ে করব, এটাকে ভাগ করলে পরে এটা কত আসবে, এটা আসবে 5, আর এটা কত আসবে, যদি আমরা দেখি 2.5 দিয়ে করলে 6, 12 আসবে, তাই না, 5:12। এবার দেখো তো 5, 12, 13 কিন্তু আমাদের এখানে কি রয়েছে, ট্রিপলেটস কিন্তু আমার এখানে রয়েছে। ওকে, তাহলে আমি 13কে এখানে নিয়ে যাব, কতকে নিয়ে যাব এখানে 13, আর গুণ করব কত দিয়ে, 2.5 দিয়ে। এটার যে রেজাল্ট আসবে সেটা হবে এটার মান। ওকে, বোঝা গেছে? চলো আর একটা দিই, তাহলে তোমাদের বিষয়টা আরো বেশি তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। দেখো, ধরো সাপোজ আমি এখানে মান দিলাম 2.4√3, এখানে মান দিলাম 7√3। ওকে, আর এখানে তোমাকে বের করতে বলবো। তাহলে দেখো আমরা এটাকে প্রথমে রেশিও করব, অনুপাত করব। তাহলে দেখো 2.4√3 ইস টু 7√3 যদি আমরা দেখি, এখান থেকে দেখো √3 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি 2.4:7। এবার দেখো এটাকে যদি আমি দশমিক তুলে নিই, এখান থেকে দশমিক তুলে নিলে কি হবে, এপাশে একটা শূন্য হয়ে যাবে, তাই না, কারণ এটা তো অ্যাকচুয়ালি এইরকম 2.4/7, তো দশমিক তুললে কি আসবে, এখানে একটা শূন্য হয়ে যাবে, তাই না। এবার দেখো তো কত কত দিয়ে কাটে, 2 দিয়ে কাটে না, 2 দিয়ে কাটলে কত আসছে 12, 2 দিয়ে কাটলে কত আসছে 35, তাই তো। এবার দেখো এখানে 12, 35-এর চার্টে কিন্তু আমরা পিথাগোরাসের যে রয়েছে সেটা কিন্তু আমরা পাচ্ছি 12, 35, অতএব এটা আমার কত হবে, এটা হয়ে যাবে আমার 37, এটা কত হয়ে যাবে আমার, এটা হয়ে যাবে 37। এইবার দেখো এদেরকে ভাগ করেছিলাম, তাই না, এই যে 12 পাওয়ার জন্য ভাগ করেছিলাম না 2.4, দেখো অ্যাকচুয়ালি এখানে ভাগ না, এখানে আমরা যদি দেখি তাহলে এখানে গুণ করেছিলাম, কত গুণ করেছিলাম, 0.2 গুণ করেছিলাম, তাই না। 12কে যদি 0.2 দিয়ে গুণ করি তাহলে 2.4 আসে, 35কে যদি 0.2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 7 আসে, ঠিক আছে। দেখো যদি আমি 12কে 0.2 দিয়ে গুণ করি, তাহলে দশমিক তুললে নিচে 10, 12×2=24/10, অর্থাৎ 2.4 পাচ্ছি। 35কে যদি গুণ করি, 35×2=70, তাই না, দশমিক দিলে এই পাশেরটা আউট হয়ে যাচ্ছে, অর্থাৎ 7 চলে আসছে। তাহলে 37কে আমি গুণ করব কত দিয়ে, না 37কে গুণ করব 0.2 দিয়ে, ঠিক আছে। তাহলে 37 কত আসবে 74, অর্থাৎ 7.4 আমরা পেয়ে গেলাম। আর কত পাবো, এই যে √3 দুপাশে রয়েছে √3, তাহলে এখানে আমার উত্তর কত হয়ে যাবে 7.√3 কিন্তু আমার মান চলে আসবে। তো তোমরা যারা এই এটা বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে তাদের বলবো ভিডিওটাকে টেনে আর একবার দেখে নাও, তাহলে তোমাদের প্রবলেমটা কেটে যাবে। ওকে, চলো, এই হচ্ছে আমাদের পিথাগোরাসের যে ট্রিপলেটস গুলো রয়েছে সেগুলো ইউজ করে আমরা কি করতে পারি, সহজেই কিন্তু ক্যালকুলেশন করতে পারি। যেমন আরো একটা কোশ্চেন তোমাদেরকে যদি আমি দিই, আরো একটা কোশ্চেন যদি আমি তোমাদেরকে দিই, সাপোজ ধরে নাও এইরকম একটা রয়েছে যার এই বাহুটার মান হচ্ছে 1300 আর এই বাহুটার মান হচ্ছে 1440। তো আমার প্রথম কাজ কি হবে, আমাদের প্রথম কাজ অনুপাত বের করা। তাহলে দেখো আমি যদি প্রথমে অনুপাত বের করি, রেশিও বের করি, তাহলে কত আসবে, এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 65, 2 দিয়ে কাটলে এটা 72, 65:72। দেখো এর মধ্যে আছে 65, 72, তাহলে আমার পরেরটা কত হবে 97 হবে, তাই না। তাহলে দেখো এটাকে আমি কত বসাবো 97, কিন্তু মান কি আমার 97 হবে, পরেরটা কত হবে 97, মান কি আমার 97 হবে না, এটাকে আমরা কত দিয়ে কেটেছি, এটাকে আমরা 2 দিয়ে 2 শূন্য দিয়ে কেটেছি না, ভাগ করেছি কত দিয়ে 20 দিয়ে, 20 দিয়ে ভাগ করলেই তো এটা 65 আসছে, শূন্য শূন্য কেটে যাচ্ছে, 2 দিয়ে ভাগ করলে 65। তো এটাকে আমরা গুণ করব কত দিয়ে, 20 দিয়ে গুণ করব, তাহলে 20 দিয়ে গুণ করলে আমার মান কত আসবে 1940, 1940, তাহলে এটার মান কত হয়ে যাবে 1940। বোঝা গেল, এইভাবে কিন্তু আমরা ট্রিপলেটস বের করব।
চলো নেক্সট একটা দিচ্ছি, তোমরা একটু করার চেষ্টা করো। যদি এটা মান, সাপোজ ধরে নাও এটার মান 40, এটার মান 9, আর এটার মান বের করতে দেয়, তাহলে কত আসবে? দেখো একবার দেখে নাও। বিষয়টা হলো আমি দিয়েছি এখানে 40 দিয়েছি, এটা 9 দিয়েছি, এটার মান তোমরা চোখ কান বুঝে অনেকেই করে ফেলেছে 41, তাই না? কিন্তু দেখো তো আমি প্রথমে কি শিখিয়েছিলাম তোমাদের, আমি প্রথমে তোমাদেরকে কি শিখিয়েছিলাম, যে এই যে কর্ণটা রয়েছে, এই যে কর্ণটা রয়েছে, কর্ণটা কি হবে? সব থেকে বড় বাহু হবে, তাই না? তাহলে দেখো সেই অর্থে যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে যে ভুলটা আমরা করছি, কারণ এটা তো আমার 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সব থেকে বড় বাহু হওয়ার কথা এটা, ঠিক আছে? তো তাহলে আমি এখানে কি 41 বসাতে পারবো? পারবো না। 9, 40, 41 এখানে আমরা পাচ্ছি, কিন্তু এটা কিন্তু এখানে আমরা বসাতে পারবো না। কারণ কি? কারণ আমাদের অতিভুজের মান সব থেকে বেশি হবে। তাহলে এটা আমরা কিভাবে করব? এটা আমাদের কিন্তু জেনারেল নিয়মে করতে হবে। অর্থাৎ রুট ওভার কত এটা? 40, 40, 40 কত হচ্ছে? আসছে 1600, আর 9, 9 নং 81। অতএব এটার মান কত এসে যাবে? রুট ওভার 15, 19 কিন্তু এটার মান আমরা পেয়ে যাব। ওকে, তো একটু চোখ কান খোলা রাখতে হবে, তা নাহলে কিন্তু আমাদের প্রবলেম আসতে পারে। ওকে, আরো একটা কোশ্চেন দিচ্ছি, দেখো। সাপোজ ধরো এই এই এইরকম একটা মান রয়েছে, যেটার এইখানে কত মান? এটা হচ্ছে 21, আর এটা ধরো 14। তাহলে এটার মান কত হবে? দেখো, পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরাসের থিওরি ছাড়াও আমরা কি করতে পারি? অনেক সহজে এই ক্যালকুলেশনগুলো কিন্তু করতে পারি। কেমন? দেখো, 21কে আমরা লিখতে পারি তো 7 গুণ 3, 14কে তো আমরা লিখতে পারি 7 গুণ 2, লেখা যায়? যদি লেখা যায় তার মানে কি, এখানে আমার 7 তো একটা কমন ফিগার থাকবেই। পড়ে থাকলো কত? পড়ে থাকলো কত? যদি আমরা দেখি তাহলে আমরা দেখব 3 এবং 2, তাই না? তাহলে আমরা অতিভুজ স্কোয়ার সমান সমান কি লিখতে পারি? এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাই না? অতিভুজের মানই আমরা বের করছি। তাহলে 3 কত? 3 তিরিখে 9, প্লাস 2 কত? 2 দুগুণী 4, তাই তো? তাহলে কত আসছে? রুট 13। তাহলে আমার এটার অ্যান্সার কত চলে আসবে? রুট 13, 7 রুট 13। দেখো 7 প্রত্যেকটার মধ্যে আমার রয়েছে, তাহলে আমি 7 এখানে ডাইরেক্টলি বসিয়ে দেবো। এখানে দেখো আমি যে ভাগ করেছিলাম 20 দিয়ে, তাহলে প্রত্যেকটার মধ্যে তো 20 আছে, তাই না? ঠিক একই রকম ভাবে এখানে আমি কি বের করে নিলাম? 7। তাহলে আমার পড়ে থাকলো কত? 3 এবং 2। তাহলে দেখো আমরা অনেক অল্প ক্যালকুলেশন করে, স্বল্প ক্যালকুলেশন করে আমরা কি করলাম না, এর মান কিন্তু বের করে নিলাম। ঠিক আছে? তো আমরাও এর প্রতি ক্ষেত্রে এটা করার চেষ্টা করব, তাহলে কি হবে না, আমাদের ক্যালকুলেশন অনেক সহজ হয়ে যাবে। ওকে, চলো আমি আরো একটা দিচ্ছি, করার চেষ্টা করো, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, পিথাগোরাসের উপপাদ্যই কিভাবে সহজে করা যায়। অর্থাৎ আমি যদি এটাকে 24 দিয়ে দিই, এটাকে যদি 8 দিয়ে দিই, তাহলে কি হবে? এটার মান কি হবে? তোমরা যারা প্র্যাকটিস করছো ভাবছো একসাথে, তাহলে একটুখানি ভিডিওটাকে পজ করে দিয়ে এটা ক্যালকুলেশন করবে, তারপরে আবার ভিডিওটাকে দেখবে, তাহলে তোমাদের প্র্যাকটিসের জায়গাটাও ঠিকঠাক হয়ে যাবে। ওকে, চলো তাহলে দেখো, এখানে আমাদের যেটা জানা, যে দেখো এটা এটা আর দুটোকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে এটা কত চলে আসছে? 3। এটা কত চলে আসছে? 1 চলে আসছে, তাই না? একটা 3 চলে আসছে, একটা কত চলে আসছে? 1। তাহলে আমার এইচ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? রুট ওভার 3 তিরিখে 9, আর 1-এর মাথায় স্কোয়ার। তাহলে আমার কত চলে আসবে এটা? যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এটা 3 তিরিখে 9, আর এখানে সরি এটা হচ্ছে যোগ করে 1 চলে আসবে, তাই না? তাই যদি হয়
তাহলে আমরা এখান থেকে কত পাবো? দেখো এখান থেকে আমি কত পাবো, এখান থেকে পাবো হচ্ছে 10, তাই না? √10 কিন্তু আমরা পাবো। পাশাপাশি আমরা কত দিয়ে ভাগ করেছিলাম? 8 দিয়ে ভাগ করেছিলাম, তাই না? তাহলে আমার এইটার মান কত চলে আসবে? 8√10 কিন্তু আমরা পাবো। বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করলে এগুলো আমাদের কি হয়ে যাবে, সহজেই কিন্তু আমরা বের করে নিতে পারবো। ওকে, চলো। ত্রিকোণমিতিক যে ফর্মুলাগুলো রয়েছে, বেসিক যে ফর্মুলাগুলো আমাদের হয়, সেগুলো কিভাবে তৈরি হলো যদি আমরা একটু দেখি, তাহলে আমরা এখান থেকে সহজেই বুঝে নিতে পারবো যে আসলে কিভাবে আমাদের ফরমেশনগুলো আসছে। দেখো, প্রথম যে বিষয়টা আমাদের অবগত করতে হবে বা জানতে হবে, সেটা হলো কি না, এই যে আমাদের ত্রিকোণমিতির যে বাহুগুলো রয়েছে না, যেমন এটা আমার কি বেস ছিল, এটা আমার কি ছিল, পারপেন্ডিকুলার ছিল বা পি ছিল। তো বেসিক অর্থে এই যে বাহুগুলো রয়েছে, এটা কিন্তু একটা আরেকটার সাথে কি অবস্থায় রয়েছে, রেশিও আকারে রয়েছে। ঠিক আছে, সেই জন্য এটাকে কি বলা হয়, এই রুলসগুলোকে কিন্তু বেসিক্যালি ত্রিকোণমিত্রিক রেশিও কিন্তু বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? ত্রিকোণমিত্রিক রেশিও কিন্তু বলা হয়ে থাকে। যেমন দেখো, একদম প্রথম যেটা আমরা জানবো যে সাইন থিটা। সাইন থিটা কি যদি আমরা দেখি, তাহলে দেখো সাইন থিটা কি না, আমাদের একটা রয়েছে হাইপোথেনিয়াস, মানে যেটা আমার এইচ অতিভুজ, অতিভুজ রয়েছে। সাইন থিটা ইজ ইকুয়াল টু পি বাই এইচ। পি কোনটা না, যেটা আমাদের থিটা কোণ, থিটা কোণের বিপরীত কোণটা, অর্থাৎ পারপেন্ডিকুলারটা। দেখো, সাইড অপোজিট টু অ্যাঙ্গেল থিটা, অর্থাৎ আমাদের থিটা কোণের বিপরীত সাইডে যে বাহুটা রয়েছে সেটা হয়ে যাবে সেটা, অর্থাৎ পারপেন্ডিকুলার বাই এইচ হাইপোথেনিয়াস দিলেই কিন্তু আমার কি চলে আসবে না, আমাদের সাইন থিটা কিন্তু চলে আসবে। ওকে, চলে আসো, তাহলে আমরা সাইন থিটা পেয়ে গেলাম। এবার দেখো, সাইন থিটার ঠিক বিপরীত যদি আমরা দেখি, অর্থাৎ এখানে কি ছিল, পি/এইচ ছিল। আমি যদি এইচ/পি করি, এটাও তো করা যায়। এটা যেরকম আমার পি/এইচ করছি, ঠিক একই রকম ভাবে এইচ/পি তো পিও করা যায়, তাই না? তো এইচ/পি যেটা আমাদের আসবে, সেটা কিন্তু আমাদের কি হয়ে যাবে, কোসেক থিটা। কোসেক থিটা কিন্তু চলে আসবে। বোঝা গেল? তাহলে সাইন থিটার বিপরীত কোনটা? সাইন থিটার বিপরীত কিন্তু আমার কি চলে আসছে, কোসেক থিটা। অর্থাৎ আমরা সাইন থিটা বা আমরা কোসেক সমান সমান, এই যে কোসেক সমান সমান কি লিখতে পারি, 1/sin থিটা কিন্তু আমরা লিখতে পারি। বোঝা গেল ব্যাপারটা? কোসেক থিটা সমান সমান লিখতে পারি 1/sin থিটা। তাহলে দেখো, এখান থেকে যদি আমি ফরমেশন করি, দেখো এখান থেকে যদি আমরা দেখি, তাহলে কি কোসেক থিটা সমান সমান কি আসছে, 1/sin থিটা। একই রকম ভাবে আমরা কিন্তু এটাও লিখতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/কোসেক থিটা, তাই না? আমরা এখানে কি পেলাম, সাইন থিটার পুরো বিপরীত কি কি না, কোসেক থিটা। তাহলে দেখো, এটাকে যদি আমি এখানে তৈরি করি, এটাকে যদি আমি তৈরি করি, তাহলে কি আসবে, কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি, 1/সাইন থিটা। এবার দেখো তো, যদি বজ্র গুণন করি, ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে কি এই দুটো গুণ অবস্থায় থাকে, তাহলে এটা সমান সমান আমরা এটা লিখতেই পারি। বোঝা গেল? এটা সমান সমান আমরা কিন্তু এটা লিখতেই পারি। যেমন ধরো, আমি এখানে যদি সাইন থিটাকে নিয়ে আসি, সাইন থিটাকে নিয়ে আসি, তাহলে এপাশে কি চলে আসবে, 1/কোসেক থিটা। তাহলে সাইন থিটার সম্পূর্ণ অপোজিট, বিপরীত কি, কোসেক থিটা। ব্যাপারটা বোঝা গেছে? চলো, এরপরে চলে আসো কস থিটা। আমরা যদি কস থিটা দেখি, তাহলে আমরা কি পাবো, দেখো কস থিটা ইজ ইকুয়াল টু আমরা কি পাই না, আমরা পাই বি/এইচ। বি/এইচ, হ্যাঁ। দেখো, কোনটা আমরা পাবো এখানে, দেখো এখানে রয়েছে সাইড অ্যাডজাসেন্ট টু অ্যাঙ্গেল থিটা, হ্যাঁ। এটা পাবো, অর্থাৎ বেস পাবো, বেস বাই কি পাবো, এইচ পাবো। ঠিক আছে, কি পাবো, cos থিটা ইজ ইকুয়াল টু, cos থিটা ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, বি/এইচ পাবো। অর্থাৎ cos থিটা ইজ ইকুয়াল টু এখানে কি আসবে,
বি বাই এইচ কিন্তু আসবে। এটার ক্ষেত্রে কি এসেছিল, পি বাই এইচ, এখানে আমার কি আসছে, বি বাই এইচ কিন্তু আমরা পাচ্ছি। ওকে, অর্থাৎ এই যে বেস বাই আমার কি হাইপোথেনিয়াস কিন্তু আমরা পাচ্ছি। ওকে, চলো এবার দেখো এর ঠিক বিপরীত, অর্থাৎ বি বাই এইচ যখন যদি হতে পারে, তাহলে এইচ বাই বি হতে পারে না? অবশ্যই পারে। তাহলে এইচ বাই বি কোনটা? এইচ বাই বি যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা কি পাবো, সেক থিটা। দেখো এইচ বাই কিন্তু বি, পুরো এটা কিন্তু কার বিপরীত, কজের বিপরীত হয়ে যাচ্ছে সেক, আর সাইনের বিপরীত হয়ে যাচ্ছে কি, কোসেক। ওকে, চলো তাহলে আমরা এই দুটো পেলাম। পাশাপাশি দেখো ট্যান, ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে পি বাই বি। হলো, তাহলে দেখো পি বাই বি যেমন হয় সেরকম কি বি বাই পি হতে পারে না? তাহলে ট্যানের বিপরীত আমরা কি পাবো, কট থিটা। বোঝা গেল? তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/tan থিটা, কোসেক থিটা সমান সমান 1/sin, তো আমি আগে বুঝিয়েই দিয়েছি। সেক সমান সমান হচ্ছে 1/cos থিটা, এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? দেখো এটা মনে রাখার একটা সহজ ট্রিক রয়েছে, সহজ ট্রিক কিছু না, আমরা যদি এই তিনটেকে কম্পাইল করি তাহলে কি পাবো, পি বি পি বাই কি, এইচ এইচ বি। এর একটা হিন্দি শ্লোক ছিল, পাকিস্তান ভুকা পেয়ারা, হিন্দুস্তান হারা ভাড়া। ঠিক আছে, এটা যদি তোমরা মনে রাখতে চাও এইভাবেও কিন্তু মনে রাখতে পারো। এটা আমাদের ছোটবেলায় আমরা এইভাবে মনে রাখতাম, এখন কিন্তু আমাদেরকে ডাইরেক্ট মনে রাখতে হবে। ওকে, চলো তাহলে এর পরবর্তী বিষয়গুলো আমরা একটু জেনে নিই। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেয়ে গেলাম যে না, সাইন থিটা বিপরীত হচ্ছে কোসেক থিটা, কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, এবং কোসেক ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা। ওকে, চলো এবার দেখো এখান থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি না, কোসেক ইন্টু সেক যদি আমরা দেখি, দেখো আমরা এখান থেকে কি পেয়েছিলাম, এটাকে যদি আমি একটু ক্লারিফাই ক্লিয়ার করি, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/কোসেক থিটা পেয়েছিলাম, তাই না? দেখো এখানে আমরা পেয়েছিলাম সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/কোসেক থিটা পেয়েছিলাম। তাহলে দেখো এটাকে যদি আমি একটু ভেঙে লিখি, ভালো করে এই টার্মগুলো একটু শিখে নেবে, এটাকে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে কিভাবে লেখা যাবে, এটাকে তো আমরা লিখতে পারি সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1, লেখা যায় বজ্রগুণন করলে, ক্রস মাল্টিপ্লাই করলে লেখা তো অবশ্যই যায়। দেন চলে আসো এখানে কেন 1 আসছে সেটা যদি আমরা দেখি, দেখো সাইন থিটায়, সাইন থিটা সমান সমান আমরা কি পেয়েছিলাম, পি বাই এইচ, পি বাই এইচ, আর কোসেক থিটা কি তার বিপরীত না, এইচ বাই পি না? দেখো তো এবার এগুলো কেটে যাচ্ছে, তাহলে আমার মান কত আসবে, এটার 1 আসবে, কি তাই তো? ঠিক একই রকম ভাবে আমরা এটা যেরকম লিখতে পারি সেরকম কস থিটার বিপরীত কি ছিল, কস থিটার বিপরীত কি ছিল, সেক থিটা, এটা সমান সমান আমরা 1 লিখতে পারি। একই রকম ভাবে ট্যান থিটা, ট্যানের বিপরীত কি ছিল, ট্যানের বিপরীত কি ছিল, কট থিটা, তাই না? এটা সমান সমান কিন্তু আমরা 1 লিখতে পারি। এই তিনটে জিনিস ক্লিয়ার হয়েছে, এই তিনটে জিনিস ক্লিয়ার হয়েছে। চলো এবার আর একটা জিনিস দেখো, আমরা এখান থেকে পেয়েছিলাম কি, ট্যান থিটা, তাই না? ট্যান থিটা সমান সমান কি পেয়েছিলাম, ট্যান মনে হচ্ছে পি বাই বি, তাই তো, পারপেন্ডিকুলার বাই বেস। এবার দেখো এটাকে যদি আমি দুপাশেই, এই দুটোকেই আমি কি করি, এইচ দিয়ে ভাগ করে দিই, দিতেই পারি, আমরা ভাগের ক্ষেত্রে এটা করতেই পারি, দুটো ক্ষেত্রে আমরা কি করে দিলাম, এইচ দিয়ে ভাগ করে দিলাম। এখানে আমরা কি করলাম, অ্যাকচুয়ালি আমরা এখানে কি করলাম, বোথ দুটোকেই আমরা এইচ দিয়ে ভাগ করে দিলাম, এইচ দিয়ে ভাগ করে দিলাম। তাহলে দেখো পি বাই এইচ,
পি বাই এইচ সমান সমান আমার কি আসতে পারে? পি বাই এইচ হচ্ছে আমার কিসের মান? ট্যানের মান, সরি সাইনের মান। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি? সাইন থিটা। আর বি বাই এইচ যদি আমরা দেখি তাহলে আমরা এটা কি পাবো? কস থিটা। তো এখান থেকে আমরা বের করতে পারলাম ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। দেখো এগুলো করতে গিয়ে তোমাদের প্রবলেম অনুভব হবে, কারণ যদি ক্লাস 10-এ সঠিকভাবে করানো থাকে তো এখানে তোমাদের করতে গিয়ে বুঝতে গিয়ে প্রবলেম হবে। তো ভিডিওটা বারবার টেনে নিয়ে দরকার হলে দেখবে, কিন্তু দেখবে। তাহলে আমরা ট্যান থিটা সমান সমান কি পেলাম? সাইন বাই কস থিটা। ঠিক একই রকম ভাবে আমরা যদি কট থিটা দেখি, ঠিক একই রকম ভাবে আমরা যদি কট থিটা দেখি তাহলে আমরা এখানে কি পাবো? না, কস থিটা বাই সাইন থিটা। ওকে, তাহলে এই দুটো সূত্র কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন বাই কস থিটা, আর কট থিটা মানে হচ্ছে কস বাই সাইন থিটা। ওকে, এই দুটো সূত্র কিন্তু আমাদের জানতে হবে। ওকে, এবার চলে আসো, যদি আমরা এটাকে ফার্দার ক্লাসিফাই করি, যদি আরো একবার দেখি তাহলে আমরা দেখো কট থিটাকে এই যে কস থিটা বাই সাইন থিটা যেমন লিখতে পারি, ঠিক একই রকম ভাবে আমরা এটাকে কি লিখতে পারি? না, এটাকে কোসেক থিটা বাই সেক থিটাও লিখতে পারি। কোসেক থিটা বাই সেক থিটাও কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, চলো তাহলে দেখো আমরা পেয়ে গেলাম এখান থেকে দুটো গুরুত্বপূর্ণ সূত্র। একটা হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, কট থিটা ইজ ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। কিভাবে আসলো আমি দেখিয়ে দিলাম। দেখো কিভাবে আসছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু তোমাদের কিন্তু এগুলো মুখস্থই করতে হবে। যদি মুখস্থ না করো পরীক্ষার হলে এটা বের করতে গেলে কিন্তু হবে না। তো এগুলোকে তোমাদের মনে রাখতে হবে এবং মনে রেখেই কিন্তু এক এক করে এগোতে হবে। ওকে, চল, ত্রিকোণমিতির একদম বেসিক আইডেন্টিফিকেশনে তিনটে মূল সূত্র কিন্তু আমাদের রয়েছে। একদম বেসিক আইডেন্টিফিকেশন যদি আমরা করি বা আইডেন্টিটি যদি আমরা দেখি তাহলে তিনটে প্রাথমিক সূত্র আমাদের পাবো। কি কি সূত্র? এক নাম্বার, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আর কি পাবো দুই নম্বরে? দুই নম্বরে পাবো ট্যান থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। তিন নম্বরে কি পাবো? 1 প্লাস কট থিটা, কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। ওকে, তো এই তিনটে সূত্র থেকে আমরা আরো সূত্র যা ত্রিকোণমিতির রয়েছে সেগুলো আমরা তৈরি করব, এক এক করে আমরা দেখব, এবং তার উপরে দাঁড়িয়েই আমরা কিন্তু পরবর্তীতে আমাদের যে ক্যালকুলেশন রয়েছে, ম্যাথস রয়েছে, সেগুলো কিন্তু আমরা পাবো। তো দেখো বেসিক আইডেন্টিফিকেশনের মধ্যে আমরা যদি প্রথমে একটা জিনিস খেয়াল করি, সেটা হলো আমাদের এই ছিল ত্রিভুজ, এটা ছিল বি, এটা ছিল থিটা, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এইচ, তাই তো? তো দেখো এখান থেকে আমরা কি সূত্র পেয়েছিলাম? কি সূত্র পেয়েছিলাম? না, এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়েছিলাম, তাই না? পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়েছিলাম। এবার দেখো আমি যদি পুরোটাকে আমি কি করি, এটা এই পাশে লিখে দিই। আমি যদি পুরোটাকে কি দিয়ে ভাগ করি? এইচ স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে কি আসে দেখো? পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার। তাই আসে তো? তাই যদি আসে তাহলে দেখো আমরা এখানে কি করব, এটা দিয়ে আমরা কেটে দিলে এখানে মান কত আসছে? 1 আসছে। দেখো এটাকে আমরা কি লিখতে পারি? পি বাই এইচ এর মাথায় স্কোয়ার প্লাস এটাকে কি লিখতে পারি? বি বাই এইচ এর মাথায় স্কোয়ার সমান সমান 1। তাহলে পি বাই এইচ এটা কি? সাইন, আর এটা স্কোয়ার থিটা, তাই না? প্লাস বি বাই এইচ এটা মানে কি? কজ, কজ স্কোয়ার থিটা সমান সমান 1। আসলো সূত্রটা? এটা কিন্তু আমাদের বেসিক আইডেন্টিফিকেশনের
একদম প্রথম সূত্র আমরা পেয়ে গেলাম, সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1 কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের কি না প্রথম আইডেন্টিটি, ফার্স্ট আইডেন্টিটি। ওকে, এটা কিন্তু আমাদের প্রথম আইডেন্টিটি আমরা পেলাম। এবার চলে আসো এটার থেকে এক এক করে, এটার থেকে দেখো এক এক করে যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সবই পেয়ে যাব। চলো দেখো একটুখানি আমরা কি পেয়েছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাই না? তো এটা যদি হয় এটাতে আমরা কি লিখতে পারি দেখো তো, এটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, লেখা যায়? যদি লেখা যায় দেখো তো একটা জিনিস খেয়াল করে, আমরা একটা সূত্র দেখেছিলাম কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটাকে দেখো তো আমরা সেই সূত্রের মধ্যে ফেলতে পারি না, 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা লেখা যায়? তাহলে যদি লেখা যায় তাহলে এটা কি আসবে, 1 প্লাস কস থিটা, আর এখানে কি আসবে 1 মাইনাস কস কস থিটা, লেখা যায়? যদি লেখা যায় তাহলে দেখো আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এটা কি, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এটা আমরা পেলাম। ঠিক একই রকম ভাবে যদি আমি এটাকে ঘুরিয়ে লিখি, এখানে আমি সাইন দিয়েছিলাম, এখানে আমি যদি কস লিখি, এখানে আমি সাইন দিয়েছিলাম, এখানে যদি আমি এখানে কস স্কোয়ার থিটা দিই তাহলে কি আসবে আমার, এখানে আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? তাহলে দেখো এখান থেকেও আমি সেই একই রকম ভাবে বের করতে পারবো, একের স্কোয়ার মানে এক এক, তাহলে আমার কি আসবে 1 প্লাস সাইন থিটা আর কি 1 মাইনাস সাইন থিটা। তাহলে কজ স্কোয়ার থিটা এটা কি আসছে, এটার মান এটা আসছে। ওকে, চলো এরপরে যদি আমরা দেখি দ্বিতীয় কনসেপ্ট আমরা পেয়ে গেলাম, এটা আমাদের প্রথম কনসেপ্ট, এটা আমাদের প্রথম কনসেপ্ট, এটা আমাদের কি দ্বিতীয় কনসেপ্ট। ওকে, চলো তৃতীয় কনসেপ্টে আমরা চলে যাই। তৃতীয় কনসেপ্ট দেখো আমরা এখান থেকে কি পেয়েছিলাম, আমরা এখান থেকে পেয়েছিলাম সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি পেয়েছিলাম, 1 মাইনাস কস থিটা, তাই না? আর এখান থেকে কি পেয়েছিলাম 1 প্লাস কস থিটা, এটা পেয়েছিলাম, একটা মাইনাস পেয়েছিলাম একটা প্লাস পেয়েছিলাম। তাহলে দেখো আমি যদি এখানে সাইন স্কোয়ার থিটা, এটাকে আমি যদি এরকম লিখি সাইন থিটা ইন্টু সাইন থিটা, আমি লিখতেই পারি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ গুণ এ, লিখতেই পারি, সেই অর্থে এখানে লেখা যায়। অর্থাৎ আমার এখান থেকে কি আসবে, আমরা এটা লিখতে পারবো 1 মাইনাস কস থিটা আর 1 প্লাস কস থিটা, তাই তো? তাই যদি হয় এবার দেখো এটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে যদি আমরা দেখি তাহলে আমরা কি লিখতে পারবো, দেখো সাইন যদি আমার একটা এই পাশে নিয়ে আসি, এটার যদি একটা এই পাশে নিয়ে আসি তাহলে কি আসবে, মানে বিষয়টা হলো এই রকম, আমি সাইনটা লিখে দিলাম সাইন থিটা, আর এখান থেকে একটাকে নিয়ে আসলাম, তাহলে কি আসবে 1 মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু কি আসবে 1 প্লাস কস থিটা, এটার পাশে থাকছে, আর এই সাইন থিটাটা আমার কোথায় আসবে, এই পাশে আসবে, লেখা যায়? ক্রস মাল্টিপ্লাই করলে দেখো এটা ইজ ইকুয়াল টু এটা কিন্তু আমাদের চলে আসছে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি না, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা 1 প্লাস কস থিটা কিন্তু আমরা বের করতে পারি। এই যে যে সূত্রটা আসলো এটা কি আমার কনসেপ্ট 3, থার্ড কনসেপ্ট। ওকে, চলো এরপরে আমরা জানবো সেটা দেখো এখান থেকে যদি আমরা দেখি, যদি আমাদের কোশ্চেন আসে কোনো জায়গায়, যদি আমাদের কোশ্চেন আসে তো কোশ্চেনের ক্ষেত্রে আমরা এরকম দেখলেই আমরা কি করতে পারবো না, এটা সাইন স্কোয়ার থিটা আছে এটা কিন্তু আমরা বের করে নিতে পারবো। ওকে, চলো পরবর্তী কনসেপ্টে আমরা চলে যাব।
দেখো আমরা পেয়েছিলাম, কি সূত্র পেয়েছিলাম না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 পেয়েছিলাম, তাই না? চল এটাকে যদি আমি কি করি, দুই পাশে বর্গ করি, উভয় পাশে যদি আমি বর্গ করি তাহলে আমরা কি পাবো? দেখো উভয় পাশে যদি আমি বর্গ করি তাহলে কি আসবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 পাবো। এবার কি বলেছি আমি, উভয় পাশে বর্গ করব, তাহলে এটাকে স্কোয়ার এটাকে স্কোয়ার, তাই না? তাহলে দেখো এখানে কি আসবে, এখানে আসবে কি, সাইন স্কোয়ার বা সাইন 4 থিটা প্লাস কস 4 থিটা ইজ ইকুয়াল টু 1, তাই পাবো না? কারণ এখানে আমার সূত্র কি, এ প্লাস বি এর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই না? আমরা তো এখানে সেটা পাবো, তাই না? তাই যদি হয় তাহলে এটার স্কোয়ার যদি আমি করে রাখি, দেখো এটার স্কোয়ার হবে, এখানে আমার কি হবে, এটার স্কোয়ার হবে, এইভাবে করি একটু দেখো তাহলে কি আসছে, সাইন 4 থিটা প্লাস কস 4 থিটা প্লাস 2, সূত্রের 2, এ মানে হচ্ছে সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার আর বি সাইন স্কোয়ার থিটা, বি মানে হচ্ছে কস স্কোয়ার থিটা, তাই না? সমান সমান আমার কি আসবে, 1 আসবে। তাহলে দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি, সাইন 4 থিটা প্লাস কস 4 থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, এটা আমরা পেতে পারি, তাই না? তো এই যে যেটা পেলাম এটা আমার কনসেপ্ট নাম্বার 4। ওকে, এটা আমার কিন্তু কনসেপ্ট নাম্বার 4। দেখো যা কিছু তৈরি হয়েছে এই তিনটে মেজর আইডেন্টিটি বা মেজর যে কনসেপ্ট, তার উপর দাঁড়িয়েই কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে, চলো আমরা এর পরের স্টেপে চলে যাব, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। দেখে নাও, দেখে নাও কি রয়েছে আমাদের এখানে। আমাদের কি পেয়েছিলাম, সাইন স্কোয়ার থিটা, এক মিনিট, আমাদের কি ছিল, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 ছিল। আমরা যদি দুপাশে কি করি, কিউব করি, দুপাশে কিউব করি তাহলে কি আসবে, এটা পুরোটা কিউব, এটা কিউব, তাই না? তাহলে দেখো এটা যদি আমার দুপাশে কিউব করি তাহলে আমার এটা আসছে। এবার দেখো এখানে আমার এ প্লাস বি এর কিউবের সূত্র কি, এ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab প্লাস এ প্লাস বি, তাই তো? তাই যদি হয়, এবার দেখো এখানটাকে আমি তাহলে কি লিখবো, সাইন 6 ডাইরেক্ট লিখছি, হ্যাঁ, সাইন 6 কস কত আসবে, কস 6 সাইন 6 থিটা কস 6 থিটা প্লাস 3 সাইন স্কোয়ার বি কত, বি হচ্ছে কস স্কোয়ার, আর এ বি কত, এ বি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 1। দেখে এইটুকুর মান তো আমরা 1 জানতাম, তাই না? সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা, এই যে দেখো এটা সমান সমান তো আমরা 1 জানতাম, তাহলে আমার এটা এইটুকুই থাকবে। তাহলে সাইন 6 থিটা প্লাস কস 6 থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। বোঝা গেল? তাহলে আমরা এটা পেলাম, এটা আরো একটা কনসেপ্ট আমাদের। ওকে, সাইন
দেখো আমাদের যে 2 নাম্বার আইডেন্টিটিটা ছিল সেই 2 নাম্বারটা নিয়ে আমরা যদি একটু আলোচনা করি তাহলে দেখতে পাবে। দেখো কি ছিল, বি স্কয়ার প্লাস পি স্কয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কয়ার। এটা আমাদের কি ছিল, এটা আমাদের পিথাগোরাসের উপপাদ্য ছিল বা পিথাগোরাস থিওরাম ছিল। এবার দেখো এটাকে যদি আমরা কি করি, উভয় ক্ষেত্রে বি স্কয়ার দিয়ে যদি আমি ভাগ করে থাকি, বি স্কয়ার দিয়ে যদি বোথ সাইডে ভাগ করি তাহলে আমরা কি পাবো দেখো, তাহলে বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস পি স্কয়ার বাই বি স্কয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কয়ার বাই বি স্কয়ার, তাই না? তাহলে দেখো এটা কেটে যাচ্ছে অর্থাৎ 1 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কি পি বাই বি, এটা পুরোটার স্কয়ার, এখানে এইচ বাই বি, এটা পুরোটার স্কয়ার, তাই না? তাহলে দেখো পি বাই বি এটা কি ছিল আমার, পি বাই বি ছিল আমার ট্যান, তাই না? তাহলে 1 প্লাস ট্যান থিটা, ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই বি ছিল কি সেক স্কয়ার থিটা। ওকে, চলো তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম না, আমরা আরও একটা কনসেপ্ট কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। আচ্ছা দেখো তো, যদি আমরা এটাকে এরকমভাবে লিখি যে এই ওয়ানটাকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি আসবে, এখান থেকে একটু দেখো, আমি যদি এই ওয়ানটাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি আসবে। দেখো ওয়ানটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে আমার কি আসছে, ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি আসছে, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আচ্ছা এটাকে যদি আমি 1কে স্কোয়ার ধরি তাহলে কি আসছে, ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার, সরি সেক থিটা প্লাস 1 আর সেক থিটা মাইনাস 1। ওকে, তাহলে দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা ট্যান স্কোয়ারকে কি লিখতে পারি, ট্যান স্কোয়ারকে লিখতে পারি ট্যান থিটা ইন্টু ট্যান থিটা, লেখা যায়। তাহলে দেখো তো আমরা এখান থেকে কি পাবো, ট্যান থিটা বাই, এখান থেকে আমি একটা নিয়ে আসবো সেক থিটা মাইনাস 1, আর এখানে কি থাকবে তাহলে সেক থিটা প্লাস 1 বাই ট্যান থিটা, তাই না? এটা আমরা কি পেয়ে গেলাম, আরও একটা কনসেপ্ট কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, এটা ছিল আমাদের 2 নাম্বার সূত্র থেকে বা 2 নাম্বার যে আইডেন্টিফিকেশনটা ছিল সেটার থেকে। তো দেখো এরপরে যদি আমরা আরও একটু ফার্দার ডিটেলসে এটাকে আলোচনা করি তাহলে কি পাবো, দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা পেয়েছিলাম, তাই না? ইজ ইকুয়াল টু কি পেয়েছিলাম, সেক স্কোয়ার থিটা। তো এখান থেকে যদি আমি দেখি তাহলে আমি ওয়ানটাকে এ পাশে রেখে ট্যানটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি আসবে, 1 ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা, সরি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, এবার দেখো যদি আমি এখান থেকে দেখি তাহলে আমরা এটাকে প্লাস মাইনাসের সূত্রে বসাতে পারি, তাহলে কি আসবে, 1 ইজ ইকুয়াল টু কি আসবে, সেক থিটা প্লাস ট্যান থিটা আর কি সেক থিটা মাইনাস ট্যান থিটা। ওকে, এটা ইজ ইকুয়াল টু কি আসবে, 1 আসবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা লিখতে পারি সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি 1 বাই সেক থিটা প্লাস কি ট্যান থিটা। ওকে, এটা কিন্তু আমরা এখান থেকে লিখতে পারি। ওকে, আচ্ছা যদি আমরা এখান থেকে এটাকে লিখি, সাপোজ ধরে নাও আমি এখান থেকে একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, সাপোজ ধরে নাও এখান থেকে আমি যদি লিখি সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 3/7। যদি আমি এটা লিখি তাহলে আমার সেক থিটা প্লাস ট্যান থিটা এর মান কত হবে, দেখো এটার বিপরীত এটা, তাই না? এটার বিপরীত এটা, তো বিপরীত যখন তাহলে এটার অ্যান্সার কি চলে আসবে, এটার অ্যান্সার চলে আসবে এটার উল্টো অর্থাৎ 7/3। কিভাবে দেখো, আমরা যদি এটা গুণ এটা করি তাহলে দেখো তো এটা গুণ এটা কত আসবে, 3/7 ইন্টু 7/3 আসবে না? এবার দেখো তো কেটে আমার কত আসছে, 1 আসছে না, যেটা আমি এখান থেকে পেয়েছিলাম, কি পেয়েছিলাম তো। চলো, আচ্ছা যদি এখানে কোশ্চেন দেয়, সাপোজ ধরে নাও একটা কোশ্চেন দিল তোমাদের যে সাইন থিটা, এটা একটা পরীক্ষার কোশ্চেন, হ্যাঁ,
2015/2016 এটা দিয়ে দিল। আর তোমাদেরকে কি বললো, ট্যান স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা এটা সমান সমান 1 প্রমাণ করো, তাই না? দেখো তো এটা সমান সমান আমার কি আসবে, এটা সমান সমান তো আমার 1ই আসবে, কারণ একটু আগেই তো আমরা প্রমাণ করেছি এখানে ট্যান স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা এটা সমান সমান কি আসবে আমার, এখানে কিন্তু আমার মান কত চলে আসবে, 1 চলে আসবে। ওকে, চলো আমরা এবার চলে যাব 3 নম্বর সূত্রে। 3 নম্বর যে আইডেন্টিফিকেশনটা আমাদের ছিল সেটার ক্ষেত্রে কি করব, পি স্কোয়ার বি স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার। আমি এর আগে পি দিয়ে করেছি, বি দিয়ে করেছি, সরি এইচ দিয়ে করেছি, পি দিয়ে করেছি, এবার আমি কি দিয়ে করব, পি দিয়ে করব। পি দিয়ে যদি আমি বোথ সাইডে ভাগ করে দেখি, বোথ সাইডে যদি আমি ভাগ করে দেখি পি দিয়ে, তাহলে কি আসবে দেখে নাও, পি স্কোয়ার বাই পি স্কোয়ার, বোথ সাইডে আমি পি স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাহলে কি আসবে দেখো, পি স্কোয়ার বাই পি স্কোয়ার, বি স্কোয়ার বাই পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই পি স্কোয়ার। তো দেখো এটা কেটে যাবে, 1 প্লাস বি বাই পি ইজ ইকুয়াল টু এইচ বাই পি। তাহলে কি আসছে এটা, এটা যদি আমি দেখি 1/1 প্লাস কট স্কোয়ার থিটা আসছে বি বাই পি, আর এখানে আমার কি আসছে, কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা স্কোয়ার থিটা। এটা আমাদের কি ছিল, 3 নম্বর সূত্র ছিল বা 3 নম্বর আইডেন্টিফিকেশনটা ছিল। ওকে, এখান থেকে আমরা ঠিক একই রকম আগের মতো বের করে নিতে পারবো। কি লিখতে পারবো না, 1 প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা, এটাকে আমরা কি লিখতে পারি, 1 ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। ঠিক একই রকমভাবে আমরা সূত্রে ফেলতে পারি, তাই না? একই রকমভাবে আমরা এটাকে সূত্রে ফেলতে পারি, অথবা আমরা এটাকে কি লিখতে পারি, কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস মাইনাস কি 1। তো এখান থেকে আমার কি আসবে, কোসেক থিটা মাইনাস 1, আর একটা কি আসবে, কোসেক থিটা প্লাস 1, এটা সমান সমান কি আমার, কট স্কোয়ার থিটা, তাই নয় কি? তাহলে এখান থেকে আমরা সেই ওই একই রকমভাবে লিখতে পারি, কোসেক, এটা একটা চলে আসছে, কোসেক থিটা প্লাস 1 বাই কট থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কট থিটা বাই কোসেক থিটা মাইনাস 1। ওকে, এটা কিন্তু আমরা এখান থেকে তৈরি করতে পারি, বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের টোটাল কি না, আমাদের টোটাল মান, আমাদের টোটাল ত্রিকোণমিতি যত কিছু রয়েছে তার মান, ঠিক আছে? আবার দেখো এখান থেকে আরেকটা জিনিস আমরা তৈরি করতে পারি, যেটা আগে তৈরি করেছিলাম, সেটা হচ্ছে কি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটাকে এ প্লাস বি এ মাইনাস বি সূত্রে করতে পারি, যেটা আমি এখানে করার চেষ্টা করছিলাম। এটা আমরা কি করতে পারি, এখানে কি করতে পারি দেখো, এখানে আমরা লিখতে পারি কোসেক থিটা মাইনাস কট থিটা, আর এখানে কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 1। এটাও কিন্তু আমাদের একটা কনসেপ্টের মধ্যে চলে আসে। ওকে,